হাসপাতালের মর্গে কাজ করা নার্স বললেন লাশটা নড়েছিল, আর পরিত্যক্ত বাস স্টেশনে যারা রাত কাটাতে গিয়েছিল তাদের একজন সকালে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তার চোখে আর সেই মানুষটার আলো ছিল না। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনি যেখানেই আছেন একটু থামুন, শ্বাস নিন, আপনার চারপাশের শব্দগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। ঘরের কোণে যে নিঃশব্দতা জমে আছে, সেই নিঃশব্দতার মধ্যেও কিছু একটা থাকে যা কানে শোনা যায় না, কিন্তু ঘাড়ের পেছনে একটা ঠান্ডা অনুভূতি দেয়। সেই অনুভূতিটা কি জানেন? সেটা হলো উপলব্ধি। এই মুহূর্তে, এই রাতে, এই পৃথিবীতে আপনি একা নন। রাত 9টা বাজলেই যেন একটা দরজা খুলে যায়। সেই দরজার ওপারে কোনো আলো নেই, কোনো ঠিকানা নেই, শুধু আছে সেই সব সত্তা যারা দিনের আলোয় লুকিয়ে থাকে, রাত হলে বেরিয়ে আসে। রাত 9টা মানেই সেই অদৃশ্য জগতের দরজা উন্মুক্ত হওয়ার সময়। রাত 9টা মানেই অশরীরীর সাথে আপনার সেই অলিখিত চুক্তির মুহূর্ত, যেখানে আপনি প্রস্তুত হন সত্য শুনতে, সেই সত্য যা বলার সাহস দিনের আলোয় হয় না। আজকের এপিসোড 139-এ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতরে একটা ভারী পাথর নেমে আসবে। প্রথম ঘটনাটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বাইরে থেকে, অন্ধ্রপ্রদেশের একটি সরকারি হাসপাতালের মর্গ থেকে, যেখানে রাতের ডিউটিতে থাকা এক নার্সের সাথে এমন কিছু ঘটেছিল যা চিকিৎসা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের কর্ণাটকের একটি পরিত্যক্ত বাস স্টেশনকে ঘিরে, যেখানে একাধিক মানুষ রাত কাটাতে গিয়ে এমন কিছুর মুখোমুখি হয়েছিল যা তাদের স্বাভাবিক জীবনকে চিরতরে বদলে দিয়েছে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে পরিবারের অংশ তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 139-এর প্রথম ঘটনা। অন্ধ্রপ্রদেশের সেই হাসপাতালের মর্গে রাতের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়া চক্রবর্তী। রিয়া পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা হলেও বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে থাকেন। বয়স তার 27। তিনি পেশায় একজন নার্স, বিশাখাপত্তনমের একটি সরকারি হাসপাতালে কর্মরত। 3 বছর ধরে এই পেশায় আছেন। রাতের ডিউটি তার নতুন নয়, হাসপাতালের ভেতরের অন্ধকার কোণগুলো তার অচেনা নয়, কিন্তু 2024 সালের অক্টোবরের একটি রাত তার জীবনের সব সাহস এক মুহূর্তে ভেঙে দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ রিয়াকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রিয়ার ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি রাতের পর রাত আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম রিয়া, 3 বছর ধরে নার্সিং করছি। আমি এই পেশায় এসেছিলাম মানুষকে সুস্থ করার স্বপ্ন নিয়ে, কিন্তু হাসপাতালে কাজ করতে করতে বুঝলাম এখানে শুধু জীবিত মানুষের সেবা নয়, মৃত মানুষের সাথেও সহাবস্থান করতে হয়। মর্গ হাসপাতালের একটা অংশ। নার্সের কাজে মাঝে মাঝে সেখানে যেতে হয়। প্রথম দিকে ভয় লাগত, পরে অভ্যেস হয়ে যায়। কিন্তু 2024 সালের অক্টোবরের সেই রাতের পর থেকে আমি আর কখনো মর্গের ওই ওয়ার্ডের কাছে যাইনি। যে কারণে যাইনি সেটা আজ আপনাদের বলবো। সেটা ছিল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ, বিজয়া দশমীর পরের কয়েকটা দিন। আমার নাইট শিফট ছিল, রাত 10টা থেকে ভোর 6টা। আমার সাথে আরেকজন নার্স ছিলেন সুনিতা দিদি। তিনি বয়সে বড়, প্রায় 15 বছর ধরে এই হাসপাতালে আছেন। আর আমাদের ওয়ার্ডের ডাক্তার ছিলেন ডক্টর রমেশ রাও। রাত 12টার দিকে পরের শিফটের হাতে রুগী বুঝিয়ে দেওয়ার আগে উনি চলে যেতেন। সেই রাতে হাসপাতালে নতুন একজন মৃত রোগী এসেছিলেন মর্গে। বয়স্ক একজন পুরুষ, রাস্তায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরিচয় নিশ্চিত হয়নি তখনও, পুলিশি কেস ছিল, তাই পোস্টমর্টেম পরের দিন হওয়ার কথা। লাশটা মর্গের টেবিলে রাখা হয়েছিল। রাত 11টার দিকে হাসপাতালে হঠাৎ লোডশেডিং হলো। জেনারেটর চালু হতে কয়েক মিনিট লাগল। সেই কয়েক মিনিট পুরো হাসপাতাল অন্ধকার। ওয়ার্ডে রোগীরা ছিলেন, কেউ কেউ ঘুমাচ্ছিলেন, কেউ জেগেছিলেন। অন্ধকারে একটু হইচই শুরু হলো। আমি এমার্জেন্সি টর্চ নিয়ে ওয়ার্ড চেক করতে বেরোলাম। সুনিতা দিদি থাকলেন নার্সিং স্টেশনে।
জেনারেটর চালু হলে ডক্টর রমেশ রাও মেন সুইচ রুম থেকে ফিরলেন। আমি ওয়ার্ড ঘুরে নার্সিং স্টেশনে ফিরতে যাচ্ছিলাম, সেই সময় দেখলাম মর্গের করিডোরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। হাসপাতালের মর্গটা মেন ওয়ার্ড থেকে আলাদা একটা করিডোর দিয়ে যুক্ত। দুটো মোড় পেরিয়ে গেলেই মর্গের দরজা। রাতে ওই অংশে কেউ যায় না সচরাচর, তবু শব্দটা স্পষ্ট শুনলাম, একটা টোকার মতো। মর্গের দরজায় কেউ যেন টোকা দিচ্ছে। আমি ভাবলাম হয়তো ওই বয়স্ক লোকের কোনো পরিচিত খোঁজ নিতে এসেছে, পুলিশ হয়তো পাঠিয়েছে কাউকে। রাতে এই হাসপাতালে এরকম হয়। আমি টর্চ নিয়ে সেই করিডোরের দিকে গেলাম। করিডোরটা সরু, দুপাশে সাদা দেওয়াল, মেঝেতে টাইলস। রাতে এই অংশে আলো কম। টর্চ জেলে হাঁটতে লাগলাম। মর্গের দরজার কাছে পৌঁছলাম। দরজাটা বন্ধ, বাইরে কেউ নেই। আমি থেমে কান পাতলাম। ভেতর থেকে কোনো শব্দ নেই, শুধু সেই চাপা নিঃশব্দতা, যেটা মর্গের নিজস্ব, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। ফিরে যেতে উদ্যত হলাম, তখনই দরজায় আবার টোকার শব্দ হলো, কিন্তু এবার বুঝলাম শব্দটা ভেতর থেকে আসছে। মর্গের ভেতর থেকে কেউ দরজায় টোকা দিচ্ছে। আমার সারা শরীর জমে গেল, হাতের টর্চটা একটু কাঁপল। ভেতরে একটাই লাশ ছিল, সেই অপরিচিত বয়স্ক লোকটা। পোস্টমর্টেম হয়নি, কিন্তু ডক্টর মৃত ঘোষণা করেছেন। মৃত মানুষ দরজায় টোকা দেয় না, কিন্তু শব্দটা আসছে। আমি ভাবলাম হয়তো কোনো জীবজন্তু ঢুকেছে ভেতরে, বিড়াল বা ইঁদুর। কিন্তু মর্গের দরজা ভেজানো, ভেতর থেকে কেউ বন্ধ করে গেলে টোকার মতো শব্দ করার সুযোগ নেই। আমি দরজার হাতলে হাত দিলাম। দরজা খুলতে যাব কিনা ভাবছি, তখন আবার শব্দ হলো। এবার আর টোকা নয়, একটা দীর্ঘ আঁচড়ের শব্দ, যেন নখ দিয়ে কেউ দরজার ভেতরের দিকটায় আঁচড় কাটছে। আমি হাতল ছেড়ে দিলাম। তারপর দৌড়ে নার্সিং স্টেশনে ফিরলাম। সুনিতা দিদিকে বললাম। তিনি আমার মুখ দেখে বুঝলেন কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে। সব বললাম। সুনিতা দিদি একটু ভ্রু পুচকালেন। তিনি অভিজ্ঞ মানুষ, এই হাসপাতালে 15 বছর। বললেন, তুমি ভয় পেয়ে গেছো, শব্দটা অন্য কিছু। মর্গে মাঝে মাঝে গ্যাস জমে, লাশের ভেতরে গ্যাস তৈরি হয়, সেই থেকে শব্দ হতে পারে। ডাক্তারি ব্যাখ্যা, যুক্তিসঙ্গত। আমি একটু শান্ত হলাম। কিন্তু রাত 12টার পর ডক্টর রমেশ রাও চলে গেলেন। ওয়ার্ডে শুধু আমি আর সুনিতা দিদি। রাত 12:30টার দিকে একজন রোগীর স্যালাইন শেষ হয়ে গেল। আমি স্যালাইন বদলাতে ওয়ার্ডের ভেতরে গেলাম। ফিরে এসে দেখি সুনিতা দিদি নেই নার্সিং স্টেশনে। আমি ভাবলাম ওয়াশরুমে গেছেন, কিন্তু কয়েক মিনিট পরেও ফিরলেন না। আমি একটু অস্বস্তিতে পড়লাম। ডাকলাম, দিদি। কোনো সাড়া নেই। তখন দেখলাম মর্গের করিডোরের দিকে যাওয়া দরজাটা খোলা। সুনিতা দিদি কি ওদিকে গেলেন? আমি সেই করিডোরের মুখে গিয়ে ডাকলাম আবার। দূর থেকে সুনিতা দিদির গলা শুনলাম, এখানে আছি রিয়া, আসো। অস্বাভাবিক লাগলো। এই রাতে সুনিতা দিদি মর্গের করিডোরে কেন গেলেন? তবু গেলাম। করিডোরের ভেতরে ঢুকলাম। টর্চ নিয়েছিলাম। মর্গের দরজার সামনে সুনিতা দিদি দাঁড়িয়ে, পিঠ ফিরিয়ে, মর্গের দরজার দিকে মুখ করে। আমি বললাম, দিদি এখানে কেন এসেছেন? তিনি ঘুরলেন না, বললেন, দাঁড়াও। আমি একটু অবাক হলাম। কি দেখছেন? সুনিতা দিদি বললেন, দরজাটা একটু আগে নিজে থেকে একটু খুলে গিয়েছিল। আমার বুকের ভেতরে একটা ধুকপুক অনুভব করলাম। মানে, দরজা নিজে খুলল? হ্যাঁ, আমি নার্সিং স্টেশন থেকে দেখলাম করিডোরের শেষে একটু আলো, এসে দেখি দরজা একটু ফাঁক। আমি বন্ধ করলাম, কিন্তু তুমি আসার একটু আগে আবার ফাঁক হয়ে গেছে। আমি সুনিতা দিদির পাশে দাঁড়ালাম, দরজার দিকে তাকালাম। দরজাটা আধ ইঞ্চির মতো ফাঁক, সেই ফাঁক দিয়ে ভেতরের অন্ধকার দেখা যাচ্ছে। সুনিতা দিদি আবার দরজা ঠেলে বন্ধ করলেন। ক্লিক করে শব্দ হলো। আমরা দুজন দাঁড়িয়ে দেখছি। 30 সেকেন্ড, 1 মিনিট, দরজা বন্ধই রইল। সুনিতা দিদি বললেন, চলো ফিরে যাই, দরজার স্প্রিং লুজ হয়ে গেছে হয়তো। আমরা ফিরতে শুরু করলাম। করিডোরের মোড়ে আসতেই পেছন থেকে শব্দ হলো, মর্গের দরজা খুলে যাওয়ার সেই পরিচিত ক্রিক শব্দ। আমরা দুজন একসাথে ঘুরলাম। দরজা খোলা, পুরোপুরি। আর সেই খোলা দরজার ফাঁক থেকে বেরিয়ে আসছে একটা হাত, একটা মানুষের হাত, রোগা, শিরা দেখা যাচ্ছে, বয়স্ক। দরজার চৌকাঠ ধরে আছে সেই হাত, ধরেছে বাইরের দিক থেকে, মানে ভেতর থেকে কেউ দরজা ধরে আছে। সুনিতা দিদির মুখ দিয়ে একটা শব্দে বেরোলো, মাঝপথে থেমে গেল। কোনো চিৎকার নয়, কোনো কথা নয়, শুধু একটা থেমে যাওয়া শ্বাসের শব্দ।
আমার হাত থেকে টর্চ পড়ে গেল। হাতটা নড়ল, দরজার চৌকাঠ ধরে একটু টানল, যেন দরজার ভেতর থেকে কেউ উঠতে চেষ্টা করছে। এই মুহূর্তে আমার মাথায় একটাই চিন্তা, সেই বয়স্ক লোক। ডাক্তার বলেছেন মৃত, পুলিশি কেস, পোস্টমর্টেম হয়নি। যদি সে মৃত না হয়, যদি ভুল করে মৃত ধরা হয়েছে, যদি সে এতক্ষণ ধরে সেই ঠান্ডা মর্গে জ্ঞান ফিরে পাচ্ছে। কিন্তু কতক্ষণ আগে লাশটা এসেছিল? 3 ঘন্টারও বেশি আগে। এতক্ষণ কেউ মর্গে জীবিত থাকলে এতক্ষণে মারাই যেত ঠান্ডায়। সুনিতা দিদি ফিসফিস করলেন, রিয়া দৌড়াও। আমরা দুজন দৌড়ালাম। করিডর পেরিয়ে মোড় ঘুরে নার্সিং স্টেশনে এসে ঢুকলাম। দরজা বন্ধ করলাম। সুনিতা দিদি কাঁপছেন, আমি কাঁপছি। তিনি ফোন তুললেন, অন কল ডাক্তারকে ফোন করলেন, ডক্টর রমেশ রাওকে ফোন করলেন। ডক্টর রাও বললেন, কি হয়েছে? সুনিতা দিদি বললেন, মর্গে কিছু একটা হচ্ছে, দরজা খুলছে, হাত বেরিয়ে আসছে। ডক্টর রাও বললেন, এক্ষুনি আসছি। 15 মিনিটের মধ্যে ডক্টর রাও আসলেন, সাথে আরেকজন সিকিউরিটি গার্ড। আমরা 4 জন মিলে মর্গের দিকে গেলাম। করিডরে পৌঁছালাম। মর্গের দরজা এখন বন্ধ, কোনো হাত নেই, কোনো শব্দ নেই। ডক্টর রাও দরজা খুললেন। লাশটা টেবিলে শুয়ে আছে, ঠিক যেভাবে রাখা হয়েছিল, সাদা চাদর গায়ে, কোনো নড়াচড়া নেই। ডক্টর রাও স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করলেন। মৃত, কোনো সন্দেহ নেই। সিকিউরিটি গার্ড পুরো মর্গ চেক করলেন, কেউ নেই, জানালা বন্ধ। ডক্টর রাও বললেন, হয়তো দরজার লকে সমস্যা, গ্যাসের চাপে মাঝে মাঝে হয়, আর তোমরা রাতে ভয়ের মধ্যে থাকলে মনে হালকা বিভ্রম হয়, হাতের মতো দেখতে পাও। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। আবারও, কিন্তু সুনিতা দিদিও দেখেছিলেন সেই হাত। সুনিতা দিদি 15 বছরের অভিজ্ঞ নার্স, তিনি বিভ্রমে দেখেননি। আমরা আর সেই করিডরে গেলাম না সে রাতে। ডক্টর রাও থেকে গেলেন ভোর পর্যন্ত। কিন্তু ঘটনা সেখানেই শেষ নয়। পরের দিন সকালে সেই বয়স্ক লোকের পোস্টমর্টেম হলো। ডাক্তাররা পরীক্ষা করলেন, হার্ট অ্যাটাকেই মৃত্যু নিশ্চিত হলো। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে একটা অদ্ভুত জিনিস উঠে এলো। লোকটার ডান হাতের আঙুলে আঘাতের চিহ্ন, তাজা আঘাত, মানে মৃত্যুর পরে হওয়া নয়, মৃত্যুর আশেপাশের সময়ের হওয়া। আঙুলে সামান্য ক্ষত, যেন শক্ত কিছুতে বারবার ঘষা লেগেছে। ডাক্তাররা ধরলেন হয়তো রাস্তায় পড়ে যাওয়ার সময় আঘাত লেগেছিল। কিন্তু আমি যে হাতটা দেখেছিলাম সেটা ডান হাত ছিল। দরজার চৌকাঠ ধরেছিল ডান হাত। এই যোগসূত্র আমি কাউকে বলিনি, বলার সাহস হয়নি। পরের সপ্তাহে আমি ছুটি নিলাম। 1 সপ্তাহ বাড়িতে ছিলাম, মা বাবার কাছে থেকে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। কিন্তু ঘুমের মধ্যে সেই দরজাটা আসে, সেই হাত আসে, চৌকাঠ ধরে থাকা সেই রোগা শিরা দেখানো হাত। হাসপাতালে ফিরে এলাম, কিন্তু সুনিতা দিদিকে জিজ্ঞেস করলাম তিনি ঠিক আছেন কিনা। তিনি বললেন, আমি ওই করিডরে আর যাই না রাতে। আমিও যাই না। কিন্তু সেদিনের পর থেকে হাসপাতালের অনেকেই জানে সেই মর্গের দরজায় মাঝে মাঝে রাতে শব্দ হয়। কেউ কেউ বলে টোকার শব্দ, কেউ বলে আঁচড়ের শব্দ। আর একবার রাত 2টোতে ডিউটিতে থাকা এক নতুন নার্স ভয়ে চিৎকার করে ওঠেন। তিনি দেখেছিলেন করিডোরে কে যেন দাঁড়িয়ে আছে। কাউকে পাওয়া যায়নি সেখানে, কিন্তু মর্গের দরজার চৌকাঠে একটা তাজা আঁচড়ের দাগ ছিল। ভোরবেলা পরিষ্কার কর্মী সাফ করে দেন। এই ছিল রিয়ার সেই রাতের ঘটনা। তিনি শেষে আমাকে বলেছিলেন একটা কথা, ভাই, মৃত্যু মানেই শেষ নয়, হয়তো কিছু একটা থেকে যায়, আর সেই থেকে যাওয়া কিছুটার কথা বিজ্ঞান স্বীকার করে না। কিন্তু আমি যা দেখেছি সেটা বিজ্ঞানের বইয়ে নেই। পোস্টমর্টেম রিপোর্টে সেই হাতের আঘাতের কথা আছে। লোকটার পরিচয় পরে মিলেছিল। অন্ধ্রপ্রদেশের বাইরে কেউ, দূর থেকে আসা, কাউকে খুঁজতে বেরিয়েছিলেন। যাকে খুঁজছিলেন তার খোঁজ শেষ পর্যন্ত মিলেছিল কিনা কেউ জানে না। আর সেই রাতে মর্গের দরজায় যে হাত বেরিয়ে এসেছিল, সেই হাত কার ছিল, কেন বেরিয়ে এসেছিল, কোথায় যেতে চেয়েছিল, সেই প্রশ্নের উত্তর রিয়া আজও খোঁজেন। হাসপাতালের অনেক রাত আসে যায়, কিন্তু সেই অক্টোবরের রাতটা রিয়ার জীবনে একটা দাগ হয়ে থাকবে, যে দাগ ঘুমের মধ্যে জ্বলজ্বল করে ওঠে। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরের সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
এখন একটু বিশ্রাম নিন, কারণ দ্বিতীয় ঘটনাটা শোনার আগে একটু মানসিকভাবে প্রস্তুত হয়ে নেওয়া দরকার। আমরা এবার পাড়ি দেব দক্ষিণ ভারতের কর্ণাটকের এক ছোট্ট শহরে, যেখানে একটি পুরনো বাস স্টেশন বছরের পর বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেই বাস স্টেশনের ভেতরে যারা রাত কাটাতে গিয়েছিল তাদের সাথে যা হয়েছিল তা শুনলে আপনি বুঝবেন কিছু কিছু জায়গা আছে যেগুলো পরিত্যক্ত, কারণ মানুষ সেগুলো ছেড়ে গেছে নয়, বরং কারণ সেই জায়গাগুলো নিজেরাই মানুষকে ছেড়ে দেয়নি। দ্বিতীয় ঘটনা, কর্ণাটকের সেই অভিশপ্ত বাস স্টেশনের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আরিফ হোসেন। আরিফ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। বয়স তার 25। তিনি একজন ফটোগ্রাফার এবং ট্রাভেল ভ্লগার। ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে তার, যেখানে ভারতের বিভিন্ন প্রত্যন্ত এবং অজানা জায়গার ভিডিও করেন। 2024 সালের ডিসেম্বরে কর্ণাটক ভ্রমণে গিয়ে তিনি একটি পরিত্যক্ত বাস স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভিডিওর জন্য। আর সেই এক রাতে যা ঘটেছিল তা তিনি কখনো ভিডিওতে দেননি, কারণ সেই রাতের অভিজ্ঞতা প্রকাশ করার মতো সাহস তিনি খুঁজে পাননি। অসংখ্য ধন্যবাদ আরিফকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি আরিফের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি আমাকে এক রাতে ফোনে কাঁপতে কাঁপতে বলেছিলেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি ট্রাভেল ভ্লগার। ভারতের অজানা জায়গাগুলো খুঁজে বের করে ভিডিও বানাই। পরিত্যক্ত জায়গা, ভাঙা বাড়ি, পুরনো স্থাপনা, এগুলো আমার ভিডিওর বিষয়। সাধারণত একা যাই, একা ভালো লাগে, নিজের মতো সময় নিয়ে কাজ করা যায়। কিন্তু 2024 সালের ডিসেম্বরে কর্ণাটকের সেই পরিত্যক্ত বাস স্টেশনে যাওয়ার সময় আমি একা ছিলাম না। আমার সাথে ছিল আরও 3 জন, আমার বন্ধু শুভ আর 2 জন স্থানীয় ছেলে, যাদের সাথে যাওয়ার পথে পরিচয় হয়েছিল। জায়গাটার কথা বলি, কর্ণাটকের চিকমাগালুর জেলার বাইরে একটা ছোট্ট শহরের কাছে একটা পুরনো বাস স্টেশন। নাম এখানে বলছি না, কারণ জায়গাটা এখনো আছে আর নাম বললে মানুষ যেতে পারে। কিন্তু এটুকু বলছি, বাস স্টেশনটা বন্ধ হয়েছে প্রায় 10 বছর আগে। কারণ হিসেবে সরকারিভাবে বলা হয়েছে নতুন রুট তৈরি হওয়ায় এই রাস্তায় বাস চলাচল বন্ধ হয়েছে। কিন্তু স্থানীয় মানুষ ভিন্ন কথা বলেন। স্থানীয়রা বলেন সেই বাস স্টেশন বন্ধ হওয়ার আসল কারণ অন্য। একবার রাতে বাস স্টেশনের ওয়েটিং এরিয়ায় একজন বৃদ্ধা একা বসেছিলেন শেষ রাতের বাসের অপেক্ষায়, কিন্তু সেই বাস আর আসেনি। সকালবেলা স্টেশনের কর্মীরা এসে দেখলেন বৃদ্ধা তখনও ওয়েটিং এরিয়ায় বসে আছেন। ডাকলেন, সাড়া নেই। কাছে গেলেন, বৃদ্ধা মৃত। রাতের কোনো এক সময় হৃদরোগে মারা গেছেন। কিন্তু মৃত অবস্থাতেও বৃদ্ধা সেই বেঞ্চে বসে আছেন, হাতে ব্যাগ, চোখ খোলা, সামনের দিকে তাকিয়ে, যেদিক থেকে বাস আসার কথা। এরপর থেকে সেই বাস স্টেশনে রাতে আলো নেভালেই নাকি দেখা যায় ওয়েটিং এরিয়ায় একটা ছায়ামূর্তি বসে আছে, হাতে ব্যাগ, সামনের দিকে তাকিয়ে, বাসের অপেক্ষায়। এই গল্পটা আমি ইন্টারনেটে পড়েছিলাম, আর সেটাই আমাকে টেনেছিল সেখানে যেতে, ভিডিওর জন্য। আমরা 4 জন সেই বাস স্টেশনে পৌঁছলাম বিকেল 5টার দিকে। ডিসেম্বরের বিকেল, আলো থাকলেও ঠান্ডা একটা ভাব, আকাশে মেঘ। বাস স্টেশনটা দেখে মনটা একটু ভারী হয়ে গেল। বড় একটা ছাদ, নিচে কংক্রিটের মেঝে, দুপাশের টিকিট কাউন্টার, সব বন্ধ, জন ধরা। পুরনো টাইম টেবিলের বোর্ড ঝুলছে দেওয়ালে, লেখাগুলো প্রায় মুছে গেছে। স্থানীয় 2 ছেলে, রাজেশ আর কৃষ্ণ, এরা এই এলাকার। রাজেশ বলল, এই জায়গায় লোকাল মানুষরা রাতে আসে না, আমরাও আগে কখনো রাতে আসিনি। আমি বললাম, তোমরা কেন এলে তাহলে? রাজেশ হাসল, আপনার সাথে এলাম, একা যাইনি তো। শুভ বলল, অনেকজন আছি, কি হবে? আমরা ঢুকলাম, ভেতরটা ঘুরে দেখলাম। পুরো স্টেশন এলাকায় মোট 3টে অংশ। মেইন ওয়েটিং হল, টিকিট কাউন্টারের পাশের একটা ছোট অফিস রুম, আর পেছনে বাস পার্কিং এলাকা। ওয়েটিং হলটা বেশ বড়, উঁচু ছাদ, শেষ আলোয় অনেকটা দুর্দান্ত দেখাচ্ছে। আমি ক্যামেরা বের করলাম, কিছু ফুটেজ নিলাম। কিন্তু কিছু একটা আমাকে অস্বস্তি দিচ্ছিল। বাস স্টেশনের মেঝেতে ধুলো, পুরু ধুলো, কিন্তু সেই ধুলোর ওপর পায়ের ছাপ আছে, অনেক পায়ের ছাপ, যাওয়া আসার ছাপ। আমাদের আগে কেউ এসেছিল নাকি এই এলাকার মানুষ মাঝে মধ্যে আসে ভেতরে? রাজেশকে জিজ্ঞেস করলাম, সে বলল, এখানে কেউ আসে না, বছর 2 ধরে কেউ ঢোকেনি। তাহলে পায়ের ছাপগুলো কার? শুভ বলল,
হয়তো আমাদের আগে কেউ ঢুকেছে অ্যাডভেঞ্চার করতে আসা। হতে পারে, কিন্তু ছাপগুলো একটু অদ্ভুত। একটু ভালো করে দেখলাম, কিছু ছাপ যাচ্ছে ওয়েটিং হলের ভেতরের দিকে, কিন্তু ফেরার ছাপ নেই, যেন কেউ ঢুকেছে, বের হয়নি। এই কথাটা আমি কাউকে বললাম না। সন্ধে হয়ে এলো, বাইরে আস্তে আস্তে অন্ধকার নামছে। আমরা আমাদের ব্যাগ থেকে খাবার বের করলাম, হালকা খেয়ে নিলাম, ক্যাম্পিং লাইট জ্বাললাম। রাত শুরু হলো। প্রথম ঘন্টাটা স্বাভাবিক কাটল। 4 জন গল্প করলাম, শুভ ফোনে সঙ্গীত শুনছিল, রাজেশ আর কৃষ্ণ নিজেদের মধ্যে কন্নড়ে কথা বলছিল। রাত 9টার দিকে ওয়েটিং হলের শেষ দিকের বেঞ্চটায় বসলাম আমি আর শুভ। ক্যামেরা চালু রেখেছিলাম, নাইট ভিশনে। তখনই শুভ বলল, আরিফ, ওই বেঞ্চটা দেখ। আমি ঘুরলাম। ওয়েটিং হলের একদম শেষের বেঞ্চ, স্টেশনের বাইরে যাওয়ার দরজার সবচেয়ে কাছের বেঞ্চটা। ক্যাম্পিং লাইটের আলো সেদিকে ঠিকমতো পড়ছে না, কিন্তু মনে হচ্ছে বেঞ্চে কেউ বসে আছে। আমি ক্যামেরার নাইট ভিশন দিয়ে তাক করলাম সেদিকে। বেঞ্চটা খালি। শুভ বলল, আমি মনে হয় চোখের ভুল দেখলাম। আমিও বললাম, হ্যাঁ হবে, কিন্তু আমি আর সেই বেঞ্চ থেকে চোখ সরালাম না। রাত 10:30টার দিকে রাজেশ আচমকা বলে উঠল, এটা কি? আমরা সবাই তাকালাম। রাজেশ দাঁড়িয়ে গেছে। সে ওয়েটিং হলের মাঝখানে দাঁড়িয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। আমি গেলাম কাছে। রাজেশ যেখানে তাকিয়ে আছে সেখানে মেঝেতে একটা ব্যাগ, একটা পুরনো কাপড়ের ব্যাগ, মাঝারি সাইজ, অনেকটা বয়স্ক মানুষরা যে ধরনের ব্যাগ বহন করেন সেরকম। ব্যাগটা বন্ধ। রাজেশ বলল, এটা কি আমাদের কারো? আমরা 4 জন একে অন্যের দিকে তাকালাম। কারো না। তাহলে এটা কার? কেউ জবাব দিতে পারলাম না। ব্যাগটা আগে ছিল না। আমরা বেশ কয়েকবার হলটা ঘুরেছি, কোথাও এই ব্যাগ ছিল না, কিন্তু এখন মেঝের মাঝখানে স্পষ্ট পড়ে আছে। কৃষ্ণ বলল, খুলব? শুভ বলল, না। আমি বললাম, এটা কোথা থেকে এলো বোঝা যাচ্ছে না, ছেড়ে রাখো। আমরা ব্যাগটা ছেড়ে দিলাম, সরে গেলাম অন্যদিকে। কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাগটার দিকে না তাকালেও ব্যাগটা আমার দিকে তাকিয়ে আছে। এই অনুভূতিটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু পুরোটা সময় একটা চাপ অনুভব করছিলাম, যেন এই হলে আমাদের ছাড়াও কেউ একটা উপস্থিতি আছে। রাত 11টার দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। স্লিপিং ব্যাগ বিছিয়েছি, হলের মাঝখানে 4 জন পাশাপাশি। তখন শুভ বলল, শুনতে পাচ্ছ? আমরা শুনলাম। বাইরে থেকে একটা শব্দ আসছে, ইঞ্জিনের শব্দ মতো। দূর থেকে আসছে, ধীরে ধীরে কাছে আসছে। বাসের ইঞ্জিনের শব্দ। শব্দটা কাছে এলো, আরও কাছে। তারপর বাস স্টেশনের প্রবেশমুখের কাছে এসে থামল। শব্দটা থেমে গেল। রাজেশ বলল, বাস এসেছে? কিন্তু এই রাস্তায় বাস চলে না 10 বছর ধরে। কৃষ্ণ দরজার দিকে এগোলো একটু, বাইরে উকি মারল, তারপর ফিরে এলো দ্রুত। বাইরে কিছু নেই, কৃষ্ণ বলল, রাস্তা খালি। কিন্তু শব্দটা তাহলে এলো কোথা থেকে? আমরা চুপ করে রইলাম, কেউ আর ঘুমানোর চেষ্টা করিনি। তখন দেখলাম সেই শেষের বেঞ্চটায় কে বসে আছে। এবার আর চোখের ভুল নয়, স্পষ্ট দেখা যাচ্ছে বেঞ্চে একটা অবয়ব, একজন বৃদ্ধা বসে আছেন, হাতে একটা ব্যাগ। হ্যাঁ, সেই ব্যাগটা যেটা একটু আগে মেঝেতে পড়েছিল, এখন সেই ব্যাগ তার হাতে। বৃদ্ধা সামনের দিকে তাকিয়ে আছেন, যেদিক থেকে বাস আসার কথা সেদিকে। আমরা 4 জন পাথরের মতো স্থির হয়ে গেলাম। অবয়বটা অস্পষ্ট কিন্তু অনুভবযোগ্য। একটা বয়স্ক মহিলার আকৃতি, ধূসর শাড়ি, মাথায় আঁচল, হাতে সেই ব্যাগ। তিনি নড়ছেন না, শুধু বসে আছেন অপেক্ষায়। আমি ক্যামেরা তুললাম, কাঁপছিল হাত, তবু তুললাম। নাইট ভিশনে সেই বেঞ্চের দিকে তাক করলাম। ক্যামেরার ডিসপ্লেতে দেখলাম বেঞ্চ খালি, মানে ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে
বৃদ্ধা বসে আছেন। এই বিপরীত অভিজ্ঞতা, চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়ছে না, আমার মাথা ঘুরিয়ে দিল। শুভ আস্তে আস্তে বলল, চলো বের হই। আমি মাথা নাড়লাম, হ্যাঁ। কিন্তু রাজেশ নড়ছে না। রাজেশ সেই বৃদ্ধার অবয়বের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণ রাজেশের হাত ধরল। রাজেশ, চলো। কৃষ্ণ ঘুরল না, শুধু বলল, ওনার বাস কখন আসবে? আমরা তিনজন চমকে উঠলাম। রাজেশের কণ্ঠস্বর অদ্ভুত, ফ্যাকাশে, যেন অনুভূতিহীন। কৃষ্ণ রাজেশকে ধাক্কা দিল। রাজেশ আচমকা একটু কাঁপল, তারপর ঘুরল, চোখ স্বাভাবিক। রাজেশ বলল, কি হলো? কৃষ্ণ বলল, তুই কি বললি? রাজেশ বলল, কি বললাম? আমি কিছু বলিনি। কিন্তু সে বলেছিল, আমরা তিনজন শুনেছিলাম। কোনো তর্ক না করে আমরা চারজন দ্রুত ব্যাগ গুছিয়ে নিলাম, বের হতে যাব। দরজার দিকে এগোলাম। দরজাটা খোলা ছিল, বাইরে বের হওয়ার পথে। কিন্তু দরজার চৌকাঠে পা দেওয়ার আগেই শুভ থামল। শুভ ফিসফিস করল, আরিফ। আমি তাকালাম। শুভ বলল, ওই বেঞ্চের দিকে তাকাও। তাকালাম। বৃদ্ধার অবয়ব আর নেই, বেঞ্চ খালি। কিন্তু বেঞ্চে সেই ব্যাগটা রাখা আছে। আমরা বেরিয়ে এলাম। বাইরে রাস্তায় এসে দাঁড়ালাম। ঠান্ডা রাত, আকাশে তারা। বাস স্টেশনের বাইরের রাস্তা শুনশান, কিন্তু কিছু একটা মনে হলো। পিছন ফিরলাম, বাস স্টেশনের ভেতরে তাকালাম। ওয়েটিং হলের ভেতরে ক্যাম্পিং লাইটের আলোয় সেই শেষের বেঞ্চে আবার কেউ বসে আছে। বৃদ্ধা, সেই একই অবয়ব, হাতে ব্যাগ। কিন্তু এবার পার্থক্য একটাই, মাথাটা ঘোরানো, আর সামনের দিকে নয়, আমাদের দিকে। আমরা দৌড়ালাম। রাতের সেই রাস্তায় চারজন প্রাণপণে দৌড়ালাম। কতটা দৌড়েছিলাম মনে নেই। একটা সময় থামলাম, হাঁপাচ্ছি, হাত পা কাঁপছে। রাজেশ বলল, হোটেলে যেতে হবে। আমরা হেঁটে হেঁটে কাছের শহরে ফিরলাম। একটা ছোট হোটেলে ঘর নিলাম। রাতটা কোনো রকমে কাটল। কিন্তু ঘটনার পরের দিন থেকে রাজেশের ব্যবহার পাল্টে গেল। সকালে উঠে রাজেশ স্বাভাবিকই ছিল, কিন্তু বিকেলের দিকে সে চুপচাপ হয়ে গেল। কারো সাথে কথা বলছে না, খাচ্ছে না। কৃষ্ণ তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? রাজেশ বলল, মাথা ব্যথা। আমরা ভাবলাম ঘুম কম হয়েছে, ঠান্ডায় কষ্ট হচ্ছে। পরের দিন সকালে আমি আর শুভ কর্ণাটক থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। রাজেশ আর কৃষ্ণ স্থানীয়, তারা থাকবে। বিদায় নেওয়ার সময় রাজেশের সাথে হাত মেলালাম। রাজেশের হাত ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আমি তার চোখের দিকে তাকালাম। রাজেশের চোখ কেমন যেন শূন্য, যেন সে দেখছে কিন্তু কিছু দেখছে না। আমি কিছু বললাম না। কৃষ্ণকে বললাম রাজেশকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। ফিরে এলাম। 3 সপ্তাহ পরে কৃষ্ণ ফোন করল, বলল, রাজেশকে নিয়ে সমস্যায় পড়েছি। কি হয়েছে? কৃষ্ণ বলল, রাজেশ প্রতি রাতে ঘর থেকে বেরোয়, একা হাঁটতে যায়। কোথায় যায় জিজ্ঞেস করলে বলে বাস স্টেশনের দিকে। আমরা আটকাই, সে ফিরে আসে, কিন্তু পরের রাতে আবার। আমার বুকটা ভারী হয়ে গেল। কৃষ্ণ বলল, একদিন জিজ্ঞেস করলাম, কেন যাচ্ছিস? সে বলল, ওখানে একজন বসে অপেক্ষা করছেন, তার বাস আসছে না, আমি সাথে থাকতে চাই। কৃষ্ণের কণ্ঠে আতঙ্ক ছিল। রাজেশ সেই বৃদ্ধার কথা বলছে। কৃষ্ণ বলল, রাজেশকে আমাদের পাড়ার একজন পুরোহিতের কাছে নিয়ে গেলাম। তিনি রাজেশকে দেখে বললেন, কোনো নেগেটিভ এনার্জি রাজেশের উপর ভর করেছে। সেই রাতে সেই জায়গায় যে উপস্থিতি ছিল, সে রাজেশকে অনুসরণ করেছে। পুরোহিত কিছু নিয়ম দিলেন, রাজেশ মানল। 2 সপ্তাহ পর রাজেশ আবার স্বাভাবিক হতে শুরু করল। রাতে আর বেরোচ্ছে না। কিন্তু কৃষ্ণ বলল, একটা ঘটনার কথা এখনও রাজেশের মনে নেই। সেই বাস স্টেশনে থাকার সময় হলের মাঝখানে দাঁড়িয়ে রাজেশ যে কথাটা বলেছিল, ওনার বাস কখন আসবে, সেটা রাজেশ নিজে বলেনি। কৃষ্ণ বলল, পুরোহিত বললেন, সেই মুহূর্তে রাজেশের ভেতরে অন্য কেউ কথা বলেছিল। ফোন রাখলাম। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। সেই বাস স্টেশনে যে ব্যাগটা ছিল, সেই ব্যাগটা এখনও সেখানে আছে, কেউ নিয়ে যায়নি। স্থানীয়রা সেই ব্যাগ নিতে সাহস করে না।
আর সেই বৃদ্ধা 10 বছর ধরে সেই পরিত্যক্ত বাস স্টেশনে বসে বাসের অপেক্ষা করছেন। বাস কখনো আসেনি, আর হয়তো কখনো আসবেও না, কিন্তু তিনি অপেক্ষা করছেন। এটাই তার একমাত্র কাজ, একমাত্র অস্তিত্ব। আর যে এই অপেক্ষার কাছে একটু বেশি কাছে যায়, সেই অপেক্ষার ভারটা সে বহন করতে শুরু করে। রাজেশ তা করেছিল, কিন্তু ভাগ্যক্রমে ফিরে এসেছে। আরিফের শেষ কথাগুলো আমার বুকে এখনো গেঁথে আছে। সে বলেছিল, ভাই, পরিত্যক্ত মানেই মানুষ শূন্য নয়। কিছু জায়গায় মানুষ শরীরে চলে যায়, কিন্তু তার অপেক্ষা, তার প্রতীক্ষা, তার অসমাপ্ত কাজ, সেগুলো রয়ে যায়। আর সেই রয়ে যাওয়া জিনিসগুলো নতুন কাউকে টানে। কাছে আসো, অনুভব করো, আর কোনো সময় তোমার ভেতরে ঢুকে পড়ে। সেই বাস স্টেশন আজও আছে, দরজা খোলা, ভেতরে সেই শেষের বেঞ্চ। আর প্রতি রাতে যখন চারদিক নিঝুম হয়, যখন রাস্তায় মানুষ নেই, যানবাহন নেই, তখন দূর থেকে একটা শব্দ ভেসে আসে, বাসের ইঞ্জিনের শব্দ। শব্দটা কাছে আসে, থামে, কিন্তু বাস আসে না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 139-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। অন্ধ্রপ্রদেশের সেই হাসপাতালের মর্গে এক নার্স রাতের ডিউটিতে দেখলেন এমন কিছু যা চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। মৃতের দরজায় টোকা, সেই হাত যা চৌখাট ধরে রেখেছিল। আর কর্ণাটকের সেই পরিত্যক্ত বাস স্টেশনে একজন বৃদ্ধার অতৃপ্ত অপেক্ষা 10 বছর ধরে সেই জায়গাকে আটকে রেখেছে। আর যে সেই অপেক্ষার কাছাকাছি গেছে, সে নিজেও সেই অপেক্ষার অংশ হয়ে পড়েছিল। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু মানেই সব শেষ নয়। কিছু কিছু মানুষের অপেক্ষা এত গভীর, এত অসমাপ্ত যে সেই অপেক্ষা মৃত্যুকেও অতিক্রম করে। আর কিছু কিছু জায়গায় অদৃশ্য উপস্থিতি আছে, যারা শুধু থেকে যায় না, মানুষকেও টেনে রাখে। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল osoriryofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসরে ঘটনা শোনানো হয়, গল্প নয়। এখানে প্রতিটি কথার পেছনে একটা সত্য লুকিয়ে আছে, যে সত্য দিনের আলোয় বলার সাহস হয় না। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা পরিত্যক্ত জায়গায় যাবেন না। কোনো অপরিচিত ব্যাগ দেখলে হাত দেবেন না। আর কেউ যদি মৃত মানুষের কথা বলতে থাকে, একটু সাবধান হন, কারণ সে হয়তো সেই মানুষটার কথা বলছে না, সেই মানুষটাই হয়তো তার ভেতর থেকে বলছে। আল্লাহ হাফিজ।